প্রিয় দর্শক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রথম দিন থেকে নিয়ে শুরু করে আজও অবধি কিন্তু ঈদের রেশকে আমরা ধরে রেখেছি আপনাদের জন্য আমাদের প্রতিদিনের আয়োজন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত অপুর ভালোবাসার ডায়েরি দিয়ে। আর সেই সাথে অপু বিশ্বাসও কিন্তু প্রত্যেক পর্বেই চলে আসছে আপনাদের সাথে সুন্দর একটা আড্ডার সময় কাটাতে, আর তারপর ওর ছবি বাড়তি বিনোদন। প্রিয় দর্শক, আমি আজও একা নই, একদম শেষ দিনে এসে বলতেই হয়, যদিও আজ আমাদের বিদায় নিতে হবে, কিন্তু অপু বিশ্বাস আজও আপনাদের সাথে আড্ডা দেবে, কথা বলবে এবং সেই সাথে আমরা দেখব খুব সুন্দর একটা চলচ্চিত্র। চলুন আগে অপু বিশ্বাসকে ওয়েলকাম জানাই, আর পাশাপাশি আপনারা তো রয়েছেনই আমার সাথে। অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুবই ভালো আছি। এটা কি সপ্তম দিনের লুক? চেষ্টা করেছি, এত ব্যস্ততার মাঝেও মনে হয়েছে যে 7 দিন আমার সিনেমা, সাথে আমার ভালোবাসার কথাবার্তা, সাথে আমার দর্শক, ঈদের ফিলটা যেন তাদের মাঝে থাকে, তাই চেষ্টা করেছি 7 দিন 7 রকম লুক নিয়ে আসতে। খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অ্যাজ ইউজুয়াল, তুমিও কম না। থ্যাংক ইউ। আচ্ছা অপু, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে কিন্তু আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যারা প্রেমিক প্রেমিকা থাকে তারাও দেখবে একটু বাড়তি অপশন পায় ঘোরাফেরা করার, গল্প করার, দেখা করার। যারা হাজব্যান্ড ওয়াইফ থাকে তাদেরকেও আমরা দেখি সারা বছর হোক বা না হোক, ঈদের সময় এসে খুব কাপল পিকচার দিচ্ছে, একই রকম ড্রেস মানে পরছে, কালার ম্যাচিং করে। তো তোমার লাইফে কি এরকম হয়েছে যে তুমি যে কালারের শাড়ি পরেছো শাকিব খানকেও সে একই রঙের পাঞ্জাবি কিনে দিয়েছো, বা শাকিব খান সেম কাজটা করেছে? তোমরা মনে হয় একটা ছবি দেখতে পারো, সেটা হচ্ছে যে আমার ছেলের স্কুলে একটা বাংলাদেশ লেখা ছিল, সেম 3 জনের ড্রেস ছিল। আর এখন যেটা হচ্ছে প্রায়ই বাবা ছেলে ড্রেসটা ম্যাচ করতে পারি, আমি আসলে মাঝখানে আর ঢুকতে পারি না। এই আর এমনি সময় যেটা হয়েছে যে দেখো, এগুলো সামটাইম অনেক ভালো লাগে, বাট সাকিব এগুলো এতটা পছন্দ করে না। মিলে মিলে পড়া আসোই ও বোঝে, হ্যাঁ, ওর কথা হচ্ছে যে দেখানোর কিছু নেই, আর শো অফ ব্যাপারটা একদমই সে পছন্দ করে না। যার জন্য তুমি খেয়াল করে দেখবে আমার লাইফে এত বছরেও আমি কখনো এত খোলামেলা গল্প কখনো করিনি। হ্যাঁ, একটা ডিজাস্টার টাইম আমার গিয়েছিল যেখানে হয়তো বা রাগের জায়গাটা মানুষ দেখেছে বা রাগের জায়গাটা ফিল করতে পেরেছে, বাট আমি কখনো এত ইন ডিটেল ফ্যামিলি নিয়ে কখনো কথা বলিনি, কারণ শো অফ ব্যাপারটা খুবই অপছন্দ করে। ওর কথা যে কাজের জায়গাটা যেটা আমার করা দরকার সেটা দেখবে সবাই, আর যেটা আমার দরকার নয় সেটা তো মানে যেচে দেখানো দরকার নেই, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন থাকে, ব্যক্তি স্বাধীনতা থাকে। সেটাই যদি তুমি সব কিছু রিভিল করো মানুষকে ট্রাস্ট করার জন্য, তাহলে মানুষের কাছে যাও, হয় আমার কাছে। সো আজকে অনেক সময় মনে হচ্ছে যে না, কিছু ভালো জিনিস বা ভালো লাগার ব্যাপারগুলো শেয়ার করি। যেমন আমি তোমাকে বলি, তুমি ম্যাচিংয়ের কথা বললা, অনেক আগে টুইঙ্কেল খান্না একটা মোবাইল লঞ্চ করেছিল, 4 কোণা একটা মোবাইল, লাইক কীভাবে ওঠাতে হয়, তখন ওটা ফার্স্ট টাইম। এটা আই থিঙ্ক 2010-11 এরকম একটা হবে। তো ওই সময় পূর্ণিমা আপু একটা কিনেছিল। হ্যাঁ, পূর্ণিমা আপু কিনেছিল, তো কি জানি একটা কারণে ও আমাকে বকা দিয়েছিল, কোনো একটা বিষয় নিয়ে একটা বকা দিয়েছিল, মনে পড়ছে না। পরে ও এর 2-3 দিন পরেই হয়তো আমার বার্থডে, ঠিক বার্থডে 2-3 দিন আগে, মানে ওর গিফট দেওয়ার সিস্টেমটা এরকম যে এই যে প্যাকেটটা, হ্যাঁ রেখে দিও। তাহলে আচ্ছা ঠিক আছে, কই প্যাকেট, কই যে রাখা আছে, হ্যাঁ দেখে নিও, দিয়ে সে শুটিংয়ে চলে গেছে। পরে আমি বাসাতেই ছিলাম, আমি বাসার কাজ টাজ করছিলাম, আমি আবার আমার বাসায় গেলাম, আমার বাসায় একটা কাজ ছিল, ব্যাক করে বিকেলে মনে হলো যে আমাকে ফোন করলো, বিকেলে একটু খাবে ও ফ্রাই চিকেন ফ্রাই খাবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে, আমি রেডি করছি। তো ওই সময় আমার হঠাৎ মনে পড়লো যে একটা ব্যাগ দিয়ে গেলো, দেখি তো ব্যাগটা খোলার পর ওই মোবাইলটা, এটা মানে আমি জাস্ট বোঝাতে পারবো না, হোয়াইট কালার ছিল। আমি সেই মোবাইল, আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করছি, আর ফোন কেটে দিচ্ছে, ফোন কেটে দিচ্ছে। তাই ভাবলাম ফোন কেটে দিচ্ছে কেন, কারণ আমার ননদ তাকে ইনফর্ম করছে যে আমি এখনই ব্যাগটা খুলছে। আচ্ছা, আর অলরেডি খবর চলে গেছে। হ্যাঁ, খবর চলে গেছে, আর আমি তো ফোন কেটে দিচ্ছি, মানে ওই খুশি থেকে আমার রাগে চলে আসতেছে, কেন ধরছে না। পরে তোমার সন্ধ্যার পর বাসায় আসলো, ওটা চিকেন খাবার বলছে তুমি ফোন কিনেছো, বলছে হ্যাঁ, এই যে ভালোবাসাটা, এই যে ভালো লাগাটা, হ্যাঁ এইরকম আমি ওর প্রতি দেখি। জয়ের সাথে ওর বাবার সম্পর্কটা, ওরে বাপরে সুপার লেভেলের, মানে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু তারা দুজন। জয় ওর বাবাকে খুবই আদর করে ডাকে, ঠিক আছে? আরে বলো না,
কাকে লাভ করো? পাপাকে। তার কাছে যাও, পাপার কাছে যাও। না না না, মমের সাথেই ঘুমাবো আর পাপাকে লাভ করি। পাপা সব কিছু। তার পাপা, তার হচ্ছে ফ্রেন্ড, তার পাপা, তার হচ্ছে সুপার হিরো, তার পাপা পৃথিবীর শ্রেষ্ঠ গুড লুকিং। ও সো সুইট। অভিমানের ব্যাপারটা, মানে তোমাদের ভালোবাসার যে মান অভিমানের পর্বগুলো চলতো বা এখনো চলে নিশ্চয়ই, তো মানে অভিমানটা কে আগে ভাঙায়, সরি কে বলে? দেখো, সরি বলার মতো কখনো এরকম অভিমান হয়ে ওঠেনি, বাট আমার একটা মনে আছে, কোনো একটা কারণে ও আমাকে প্রচুরই বকা দিয়েছিল। এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। হ্যাঁ, বকা দিয়েছিল এবং মানে প্রায় তো বকা টকা দিত। আমি যেহেতু অনেক ছোট মানুষ, ওইভাবে বুঝে উঠতে পারতাম না। তো বকা দেওয়ার পর ওর কাছে মনে হয়েছিল যে আমার মনে হয় অপুকে বেশি বলে ফেলেছি বা বেশি করে ফেলেছি। হ্যাঁ, তো একদিন সকালবেলা উঠে আমি দেখি পাশে নাই কি ব্যাপার নাই। তো আমি খুব স্বাভাবিক, আমি উঠেছিও খুব সকালে, বলতে পারো 7টা, বাট আমি দেখি নাই। আমি নাই মানে পরে আমি মানে পুরো ফোন দিচ্ছি, ফোন অফ, ড্রাইভারের ফোন অফ, সব ফোন অফ। আমাদের কমন একটা ভাইয়া ছিল মামুন ভাই, তার ফোন অফ, সকলের ফোন অফ। মামুন ভাই ওয়াইফকে ফোন করেছে, বলছে দিদি মামুন ভাই নেমেছে, তাহলে এরা দুজন একসাথে আছে। আমি তো পুরো কান্নাকাটি, মানে পুরো একদম হাত পা ছড়াছড়ি কান্নাকাটি। মানে আমি আমার শাশুড়িকে বলছি, আমার ফোনে পাচ্ছি না কেন, এটা তো কেমন লাগে বলেন। এই সে পাচ্ছি না। রাত্রে 12টার দিকে তারা আসলেন। তারা গিয়েছিলেন তোমার সিলেট মাজারে। মানে আমাকে এতটা পরিমাণ বকা দিয়েছে, তার মনে হয়েছে যে না, আমি হয়তো বেশি বলে ফেলেছি। তো সেই জায়গা থেকে ফোন টোন অফ করে সে সিলেট মাজারে গিয়েছিল। আর একটা খুব ভালো লাগার বিষয়, ফার্স্ট সাকিব যখন তোমার উমরা করতে গেল, তো উমরা করতে গিয়ে তোমার ওইখানকার যে একটা টি থাকে, খেজুর দিয়ে খায়, ওইখান থেকে শুধু আমাকে ফোন করতো, কি লাগবে, কি নিব, কি করব। তো ওই সময় তোমার আমি ওকে আনতে বলেছিলাম। ও যেহেতু একটু সিরামিকের চেঞ্জেস পছন্দ করে, ও একটু ডিনার সেট গুছিয়ে দিতে পছন্দ করে, আমি বলেছিলাম যে আমি শুনেছিলাম এই যে সিরামিকে তোমার গোল্ড প্লেটেড কিছু সেট পাওয়া যায়, যদি পারো সেটা নিয়ে আসবে। তারপরে সে সেটা এনেছিল। আমার সামনে রয়েছে অপু বিশ্বাসের জন্য কিছু ছোট ছোট কাগজের টুকরো, কিন্তু সেই টুকরোগুলোতে কিছু না কিছু তো লেখা থাকে। তো দেখি আজকে কি লেখা আছে। ওকে, কি লেখা আছে? আমার তো মনে হয় আজকে যে চলচ্চিত্রটা আমরা দেখবো তার নামই লেখা থাকার কথা। বলো তো কি লেখা আছে। প্রচন্ড রেগে আছেন অপু, সামনে পেরে চড় মারবে কাকে? ও মাই গড, এটা খুব ভালো একটা প্রশ্ন ছিল। না, চড় না, আমার মনে আছে টিস্যু বক্স ছুঁড়ে মারছিলাম। ওকে, সেটা কে ছিল? অবশ্যই সাকিব, কারণ যে জায়গায় সবকিছুই আসলে অধিকারের জায়গা থেকে, সেটা অধিকারের জায়গা, এবং এটাই হচ্ছে আমার আসল জায়গা, আসল প্লেস, যেখানে রাগ, যে ক্ষোভ, অভিমান সবকিছুই দেখানো সম্ভব, যেখানে আমার মনে হয় যে ভুল বলে কিছু নাই। রাইট। সো আমাদের আজকের মুভি আমার বুকের মধ্যেখানে, সেই মুভি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যে অপুর এই মুভি নিয়ে কোনো এক্সপিরিয়েন্স বা কোনো গল্পের কথা কি মনে আছে এই মুহূর্তে? হ্যাঁ, এই মুভিটার সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স হচ্ছে এই মুভি দিয়ে ফার্স্ট আমি ব্যাংককে গিয়েছি, ফার্স্ট টাইম আমার বিদেশ যাত্রা, যেখানে আমার সাথে আমার মা ছিলেন। আমার মা অনেক এনজয় করেছেন, বাট আমি খুব প্যারাই ছিলাম, কারণ আমার মা কোনো খাবার খেতে পারতেন না। তার প্রত্যেকটা খাবারই গন্ধ লাগতেন, বলতেন কি এটা গন্ধ? তাহলে আমার একটা থাই গন্ধ। থাই আবার কি? থাইয়ের কেন গন্ধ হবে? সুন্দর ডাল হবে, আলু ভর্তা হবে। সো এইটার সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স ছিল এটা। এবং আমার বুকের মধ্যিখানের মাঝে আমাদের সাথে আরও একটি হিরোইন ছিলেন, রেসি। তো সব কিছু মিলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করেছিল। রেসির আম্মু ছিল, আন্টি ছিল, তো আমরা অনেক মজা করেছি। এবং ফার্স্ট ব্যাংকক ছিল, তো যাই দেখছি তাই ভালো লাগছিল, যাই দেখছি তাই ভালো লাগছিল, ছবির মতো মনে হয়। একদম একদম, হ্যাঁ। সো আমার বুকের মধ্যেখানে চলচ্চিত্রের এমন কোনো গান যেটা তোমার গুনগুন করে গাইতে ভালো লাগে? আমার সব গানই ভালো লাগে, বাট আমার বুকের মধ্যেখানে গানের যে টাইটেল সংটাও খুব ভালো লাগে। গাবো? আমি তোমার বুকে থাকবো, ভালোবাসায় বেঁধে রাখবো তোমাকে, আমার বুকের মধ্যেখানে।
তো চলো আমরা আরেকটা কাগজ তুলি, দেখি সেটাতে কি লেখা আছে। আচ্ছা, বিদ্যা সিনহা মিম। ওকে, বিদ্যা সিনহা মিম অবশ্যই একজন ভালো মডেল, কারণ আমার ওকে দেখলে না একটা পারফেক্ট মডেলই মনে হয়। অবশ্যই ভালো কাজ করছে, ভালো অভিনেত্রী, বাট আমার সবচেয়ে বেশি ভালো লাগে আন্টিকে, ছবি আন্টিকে। অত্যন্ত সুন্দরী একজন মানুষ এবং অত্যন্ত সরল মনের একজন মানুষ। ওকে, এটা তো হয়ে গেল, আরেকটা তুলি। আরেকটা? হ্যাঁ। ঠিক আছে। আইডলকে কপি করবি অপু? আইডলকে? তোমার পছন্দের। ওকে ওকে, প্রিপারেশন নিয়ে বসছে অপু। হ্যাঁ, অবশ্যই প্রিপারেশনটা নিতেই হবে। মাথায় কাপড় দেওয়াটার কারণ হচ্ছে আমার আইডল অনেকেই জানে। প্রথমে অবশ্যই আমার মা, তারপরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা শেখ হাসিনা। ওনাকে দেখলে মনে হয় যে একটা নারী পারে না এমন কোনো কথা থাকতে পারে না। একটা নারীর পক্ষে সব কিছু সম্ভব। এবং আজকে বাংলাদেশে যেখানে ওনার পরিবারের কেউ ছিলেন না, আমি এখন মনে করি 17 কোটি মানুষ তার পরিবারের অংশ, তার পরিবারের এক একটা মানুষ। তো আমার আইডল সে। আসলে তার সব কিছুই আমার ভালো লাগে, তার যে কোনো কিছুই আমার অনেক ভালো লাগে। তো আমি তো আসলে খুব একটা ওনাকে কপি করতে পারি না, শুধু মাথায় কাপড়টা দিলাম, কারণ উনি অত্যন্ত, আমি যতটুকু দেখেছি উনি অসম্ভব ধর্মপরায়ণ মানুষ এবং কোনো নামাজ কোনো কিছু বাদ দেন না। তাই আমার কাছে মনে হলো মাথায় কাপড় দিয়েটা তাকে সম্মান করা। মানে আমাদের চলচ্চিত্রের জন্য উনি যে কী পরিমাণ একজন বান্ধব, এটা আসলে চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষ জানেন যে একজন দেশের এত বড় নেত্রী, এত বড় নেতা যে আমাদের চলচ্চিত্রকে খুব আগলে রাখে। এবং আমাদের অনেক দুস্থ শিল্পীও ছিলেন কিছু সময়, তারা কিন্তু যখন যেভাবে তাদের সাহায্য সহযোগিতা দিয়েছেন এবং ভুল না করে থাকলে বিভিন্ন সেক্টরের মানুষও কিন্তু তার কাছে সেই সহযোগিতাগুলো পেয়েছে। ডেফিনেটলি, এবং আমরা বিশ্বাস করি আপা সবসময় এমনভাবে আমাদের মাঝে থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবারে তোমার প্রিয় কোনো অভিনেতা বা অভিনেত্রী যার ডায়লগ, কোনো একটা ডায়লগ তোমার খুব ভালো লাগে? শাবনূর আপু, প্লিজ। শাবনূর আপুর একটা গান আছে না, নানি গো নানি, ও নানি নানি, আমার তুমি লইয়া যাও না ভাই সাবের বাড়ি। আমার বিশ্বাস করো, মানে শাবনূর আপুর আমার সব কিছু ভালো লাগে। এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। ওনার কথাবার্তা, ওনার অভিনয়, মানে আমার কিন্তু নায়িকা হওয়ার মধ্যে যে একটা মানুষকে দেখতাম, খুব ফলো করতাম, সেটাই ছিল শাবনূর আপু। শাকিব খানের কোনো কিছু যদি আমরা দেখতে চাই, অপু বিশ্বাস শাকিবের তো একটা সিগনেচার কপি আমি সবসময় করি, লাইক আমার মনে হয় যে এমন করলে ওর মনে বুদ্ধি বাড়ে, মাথার মধ্যে কিছু একটা। এই চলচ্চিত্রের পরবর্তীতে মানে হয় না যে ভালোবাসার গভীরতা কতখানি বেড়েছিল? বিকজ ট্রায়াঙ্গেল লাভ, গল্পের মাঝে একটা বিচ্ছেদ, একটা অভিমান, পাওয়া না পাওয়ার একটা ব্যাপার, ব্যক্তি জীবনে, মানে হয় না যে সিনেমার গল্পের সাথে তো নিজের জীবনের গল্প অনেক আমরা মিলিয়ে ফেলতে চাই বা পারি, বিশেষ করে আমরা যারা ইমোশনাল তাদের জন্য। তো কখনো কি মানে এই সিনেমার গল্পের সাথে মিশেছে, এমন হয়েছে যে আল্লাহ আমার লাইফে যদি এমন হয়, যদি অন্য কেউ চলে আসে, তখন আমি কি করব? দেখো, সত্যি আমার এরকম ভয়টা কখনোই ছিল না, কারণ শাকিব অত্যন্ত বুদ্ধিমান এবং খুব ভালো মনের একজন মানুষ। কিন্তু সরলতার সুযোগ তো যে কোনো মানুষের প্রতি মানুষ নিতে পারে, এটা খুব স্বাভাবিক একটা ইস্যুস। সো আমার না কখনো এরকম ফিলই হয় নাই, কারণ একটা মাত্র হিরো অনেক হিরোইনের সাথে কাজ করেছে, অনেক,
এবং এত বাঘা বাঘা আর্টিস্টদের সাথে কাজ করেছে, বাঘা বাঘা হিরোইনদের সাথে কাজ করেছে, কখনো না এরকম ইয়েটা আসেনি, রিউমারটা আসেনি। এবং আমার সাথে যে তার একটা ভালো সখ্যতা এটা সকলেই জানতেন এবং সকলেই জানা থেকে কিন্তু সে ব্যাপারটাও মেনটেন করতেন। এটা কখনো আসেনি। তবে আমি কখনোই ভয় পেতাম না তাকে নিয়ে, কারণ আমার বিশ্বাস তার প্রতি, সে আমাকে কতটা পছন্দ করে, কতটা লাভ করে, কতটা স্নেহ করে, আদর করে। তো ওই জায়গা থেকে আমার কখনোই সেটা ছিল না। কিন্তু আনফর্চুনেট যেটা হয়েছে কি, দেখো সুযোগ তো যে কোনো মানুষই নিতে পারে, আর অনেক চালাক মানুষই দেখবো অনেক সময় বোকা হয়ে যায় বা হঠাৎ করে সেই চালাকির মধ্যে সুযোগের চলে যায়। কারণ যে অপর প্রান্তের মানুষ তারা তো সদ্ব্যবহার করার জন্য ওয়েট করে, তো একজন মানুষ আসলে সেই সদ্ব্যবহারটা কতটুকু বেরিয়ে আসতে পারে। তো ওই জায়গা থেকে কখনোই তাকে নিয়ে আমার সেই সাইফিলটা হয়নি, এবং আমরা উই আর ভেরি গুড ফ্রেন্ড ছিলাম। দ্যাট ওয়াজ আ গুড টাইম অ্যাকচুয়ালি, সব কিছু মিলিয়ে। এবং এই জন্যই তো দুজনের মানে জুটি গড়ে ওঠা এবং এত এত সুপারহিট ছবি ব্যাক টু ব্যাক আসা, ইটস নট জোক অ্যাকচুয়ালি। ইন্ডাস্ট্রিতে আসলে দর্শকরা যদি তোমার মুভি না দেখে তাহলে তো আর তুমি হিট হতে পারবে না। ইনফ্যাক্ট যে এখনো আমরা যে প্রোগ্রামে আছি, দর্শক যদি আমাকে ওই লাভটা না করতো, লাভিংটা না করতো, কখনো তোমরাও আমাকে বলতে না আসতে। তো ডেফিনেটলি দর্শকের সেই ভালোবাসা, প্রে সব কিছু আমার উপর আছে বিধায় কিন্তু আজকে তোমরাও ডাকছো এবং আমি কাজ করছি। ডেফিনেটলি। সো কিছুক্ষণ পরেই তো আমরা তোমার চলচ্চিত্রটা দেখবো, রাইট? সেটা নিয়ে সত্যি জানো আমার আজকে অনেক খারাপ লাগছে যে 7টা দিন তোমার সাথে এবং দর্শকদের সাথে কাটাতে পেরে এত ভালো লাগছে। এবারে ঈদটা সত্যি আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ কখনো না মুখ ফুটে ভালোবাসার কথা বলা হয়নি, অনেক কথা বলা হয়েছে। তো দর্শকদেরকে বলবো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 7টা দিন আপনাদের মূল্যবান সময়টা আমার সাথে কাটিয়েছেন, সাথে আমার সিনেমা। আর অবশ্যই স্পেশালি আমি মনে করি যে চ্যানেল 9কে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ এইভাবে আমিও কখনো চিন্তা করিনি যে আমারও কিছু গল্প আছে যেটা বলা দরকার। সো আপনারা এখন একটু পরে দেখবেন আমার বুকের মধ্যিখানি সিনেমাটি, তো দেখতে থাকেন আর অবশ্যই এনজয় করবেন। আজকে আমার অনেক বেশি মন খারাপ আপনাদেরকে ছেড়ে যাবো জন্য। ছেড়ে গেলেও আসলে কিছু স্মৃতি সবসময় থাকে, এরকম ভালো ভালো সময় নিয়ে তো আমরা ডেফিনেটলি মানে ভালো ভালো সময় তোমাকে বারবার ফিরে পাবো, এটাই হচ্ছে আমরা প্রত্যাশা রাখি। আমরা চ্যানেল 9 পরিবার কিন্তু তোমাকে আমাদের পরিবারেরই একজন মনে করি যে সবসময় তোমাকে পাবো। তো যেহেতু একেবারে শেষের দিকে আছে, চলো আবারও 2-1টা টোকেন তুলে নিই, একটু দেখতে চাই যে কি লেখা আছে তোমার জন্য। ঠিক আছে। ও মা, গানের তালে নাচবে অপু। ও মা, শেষের দিন, শেষের দিন। সো এটা তো ডেফিনেটলি হতেই পারে। ওকে, এটা তাহলে আমরা শেষ করব। আচ্ছা শেষ করব, নেক্সট কিছু একটা। হ্যাঁ ঠিক আছে, সবগুলো উঠাতে হবে। ওকে, নেক্সট। ও, তোমাকে হাসাতে হবে, এটা খুব ভালো একটা উপস্থাপিকাকে হাসাতে হবে। ওকে, চ্যালেঞ্জ। না, তুমি মুখ খুব নর্মাল থাকতে হবে। নর্মাল, আম নর্মাল। শান্তা, তোমার মনে আছে আমেরিকাতে তুমি আমি ঘুরছিলাম, আমাদেরকে পাত্তাই দিচ্ছিল না, পরে গাড়ি নিয়ে আসলো, এসে বলে অনেকক্ষণ থেকে ওয়েট করছে, কি মিথ্যা কথা ছিল, পরে তুমি বললে যে দেখো তো যে কিরকম কি হলো। মানে এগুলো কি এমন কোনো ঘটনাই ঘটেনি? অ্যাটলিস্ট রিয়েল কিছু বলো। হাসানোর জন্য তো তোমার আসলে হাসানোর জন্য অনেক চুটকি বলা দরকার ছিল, কিন্তু অন স্ক্রিনে তো এটা বলা যাবে না, সেই জন্য আমি বানায় বানায় বলতেছি। তখন তোমার মনে হবে না অপু এটা বানায় বলছো। হ্যাঁ, এটা কি হবে জানো, যারা অন স্ক্রিনে আমাদেরকে দেখছে, ও আচ্ছা ঠিক আছে, ও বিশ্বাস আর শান্তা জাহান তো একসাথে ছিল, তার মানে সত্যি কেউ ছিল যে হচ্ছে গাড়ি নিয়ে চলে আসবে। নো প্রবলেম, অ্যাকচুয়ালি অনেকেই থাকে, বাট আমরা গাড়িতে উঠি না। ওকে, সো অপুর সাথে আমি ট্রাভেলিং করতে গিয়ে মানে ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। তো বিকজ আমি দেখেছি যে তুমি খুবই জলে থাকার চেষ্টা সবসময় করো। তুমি আমি বলি সবসময় তুমি হোস্ট হয়ে গেস্টের ফিলিংস বলো। আজকে আমি তোমাকে একটা কথা বলি প্লিজ। শান্তা এমন একটা মানুষ, অত্যন্ত একদম নরম মানুষ, তবে তোমার মাঝে একটা বাচ্চা আছে এবং তোমার মাঝে একটা ভালো লাগা আছে, যেটা
আমেরিকাতে গিয়ে ডিজনি ওয়ার্ল্ড আমি বের করেছিলাম। আমি দেখি ও খুব চুপচাপ, খুব সবকিছু, আর আমি তো একটু আগে থেকে চটপটা। পরে মনে আছে তোমাকে আমি দৌড়ে নিয়ে গিয়ে বললাম যে চলো আবার মিকি মাউস একটা ব্যান্ড কিনি। হ্যাঁ, একটা ব্যান্ড কিনি। কেনার পর ও তো হাঁটবেই না। তারপরে ডিজনি ওয়ার্ল্ডে যে একটা শো হয়, বাচ্চাদের যে শোটা হয়, সেই শোটা দেখার জন্য চলো চলো আমরা ওর মাঝে গিয়ে সেলফি তোলা, লাফালাফি করা, এটা দেখে অনেকে জেলাস হয়েছিল। বাট আমি তোমাকে বলেছিলাম যে না, তোমার ভিতরে একটা বাচ্চা আছে, সেটা দেখানো দরকার ছিল। রাইট, ডেফিনেটলি। অ্যান্ড মানে ওই দিনটা আসলেই স্মরণীয় এবং মজার ব্যাপার হচ্ছে কিছু সময় আছে, কিছু দিন আছে, সেটা কিন্তু বারবার ফিরে আসে না। সো ওই সময়টাকে, ওই দিনটাকে যে আসলে এনজয় করতে হয়, মেমোরেবল করে রাখতে হয়, এটাও কিন্তু আমি অপু বিশ্বাসের কাছ থেকে শিখেছি। এবং আই হোপ তোমার জন্য এই ঈদটা অনেক স্পেশাল আমরা করতে পেরেছি, বিকজ একদম টানা 7টা দিন তোমার সব পছন্দের মুভিগুলো আমরা চেষ্টা করেছি তোমার দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একদম, ইনশাল্লাহ। সো তুমিও খুব ভালো থেকো, অ্যান্ড তোমাকে ঈদ যেহেতু কাছে, ঈদের মৌসুমটা আছে, ঈদ মোবারক। সাথে আমার দর্শকদেরকে অনেক ঈদের শুভেচ্ছা। আপনারা যেভাবে সময় দিয়েছেন আমাদের চলচ্চিত্রের জন্য, এবং আজকে স্পেশাল একটা সময়ও আপনারা দেখেছেন, তো সত্যি ভালো লাগছে। আপনারা এইভাবেই সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ অপু। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের এই পুরো আয়োজন থেকে আজ বিদায় নেবার। টানা 7 দিন আমরা আপনাদের সাথে থেকেছি, চেষ্টা করেছি আপনাদের জন্য অপুর ভালোবাসার গল্প তুলে ধরতে, সেই সাথে কিছু ভালো লাগার চলচ্চিত্র এবং চলচ্চিত্রের পেছনের কিছু গল্প আপনাদের সামনে অপুর নিজের কণ্ঠে স্মৃতিচারণের মাধ্যমে তুলে ধরার। আমাদের এই বিশেষ আয়োজন একটু ভিন্ন রকম আয়োজন, আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড একই সাথে এরকম ভিন্ন রকম সব আয়োজন নিয়ে আমরা বারবার আপনাদের কাছে ফিরে আসতে চাই। এই জন্য সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। আর অবশ্যই মেরিল মিল্ক সোপ বার নিবেদিত অপুর ভালোবাসার ডায়েরির মতো এমন সব মজার মজার আয়োজনে থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে। সবার ঈদ সুন্দর কাটুক এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও বিশেষ কোনো আয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন চ্যানেল 9-এর সাথে। আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক।